আসসালামু আলাইকুম। যারা ইতিমধ্যে মেডিকেল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন জায়গায় অ্যাডমিশন পরীক্ষা দিয়েছ কিন্তু কোনো জায়গায় চান্স পাওনি, তাদের জন্য সবচেয়ে বড় সুযোগ হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা। কারণ এখানে খুব সহজেই চান্স পাওয়া যায়, আর এই চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করে আমাদের রসায়ন। আজকে আমরা আমাদের এই ভিডিওতে রসায়ন প্রথম পত্রে একদম পূর্ণাঙ্গ সাজেশন দিব, অর্থাৎ কোন কোন টপিক পড়তে হবে এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে, কী কী টাইপের প্রশ্ন আসতে পারে, একদম A to Z সব কিছু ডিটেলসে বলে দিব। জাস্ট তুমি এই ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ইনশাল্লাহ তোমার উপকারে আসবে। আর তুমি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাও। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। আমরা প্রথমে যে অধ্যায়ের সাজেশন দিব সেটা হচ্ছে গুণগত রসায়ন। চলো আমরা দেখি আমাদের এই অধ্যায় থেকে কী কী জিনিস পড়তে হবে, একটু খেয়াল করো। আমরা যদি দেখতে পাই তাহলে আমাদের প্রথম এখান থেকে যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাকে বলবে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা কে করেন। মনে রাখতে হবে বিজ্ঞানী রাদারফোর্ড। এই জিনিসটা তোমাকে অবশ্যই জানতে হবে। এছাড়াও তোমাকে জানতে হবে এই যে আমরা দেখতে পাচ্ছি ক্যাথোড রশ্মি। তোমাকে বলবে এই ক্যাথোড রশ্মি কী, মনে রাখতে হবে এটা বইয়ে নাই, তবে তোমাকে জানতে হবে ক্যাথোড রশ্মি হলো ইলেকট্রনের প্রবাহ। তাই কিসের প্রবাহ? ক্যাথোড রশ্মি হলো ইলেকট্রনের প্রবাহ। এছাড়াও এখান থেকে বেশ কিছু আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে, সেগুলো হচ্ছে একটু খেয়াল করো। তোমাকে বলবে রাদারফোর্ডের পরীক্ষায় যে সোনার পার্টটা ব্যবহৃত হয়েছে তার পুরুত্ব কত। মনে রাখতে হবে এই সংখ্যাটা অবশ্যই মনে রাখতে হবে, এবং এটা সেন্টিমিটারে দেওয়া আছে নাকি মিটারে দেওয়া আছে এটা একটু জেনে রাখতে হবে। আর তোমাকে বলবে রাদারফোর্ডের পরীক্ষায় যে আবরণটা ব্যবহার করা হয়েছিল সেটি কিসের তৈরি। মনে রাখতে হবে সেটি হচ্ছে জিঙ্ক সালফাইডের তৈরি। কিসে ভাইয়া? জিঙ্ক সালফাইডের। এই ইনফরমেশন অবশ্যই তোমাকে জানতে হবে। এছাড়াও এখান থেকে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য জানা লাগবে, সেগুলো একটু খেয়াল করো। তোমাকে বলবে জিঙ্ক সালফাইড কী ধরনের পদার্থ। মনে রাখতে হবে জিঙ্ক সালফাইড হলো অনুপ্রভা সৃষ্টিকারী পদার্থ। আশা করি এটা তোমাদের কখনো ভুল হবে না। এছাড়াও তোমাকে জানতে হবে হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত। এখানে দুইটা এককে দেওয়া আছে, সেন্টিমিটার এবং ন্যানোমিটার। তোমাকে শুধু সেন্টিমিটার এককে জানলে হবে, আর জানা লাগবে না। এছাড়াও আমাদের কী কী জানা লাগবে এখান থেকে একটু খেয়াল করো। আমাকে জানা লাগবে যে রাদারফোর্ড পরমাণু মডেলের আরও বেশ কিছু নাম রয়েছে। একটি হচ্ছে নিউক্লিয়ার মডেল, অন্যটি হলো সোলার সিস্টেম অ্যাটম মডেল। এতটুকু জানলে হবে, আর জানা লাগবে না। এরপর খেয়াল করো এখান থেকে তোমাকে জানতে হবে বোর পরমাণু মডেলের প্রস্তাবনা কয়টি ও কী কী। মনে রাখতে হবে প্রস্তাবনা হচ্ছে কয়টা ভাইয়া? তিনটা। কী কী? এই যে এই পয়েন্টগুলা: ইলেকট্রনের স্থির কক্ষপথ বা শক্তি স্তরের ধারণা, ইলেকট্রনের কণিক ভরবেগের ধারণা, আর হচ্ছে শক্তির শোষণ বা বিকিরণ ও বর্ণালী সৃষ্টির ধারণা। এই তিনটা পয়েন্ট তোমাকে অবশ্যই কী করতে হবে? জানতে হবে। এছাড়াও ইলেকট্রনিক কণিক ভরবেগ অর্থাৎ এমবিআরের সূত্রটা অবশ্যই শিখে রাখতে হবে, কারণ এখান থেকে তোমার এমসিকিউ আসতে পারে। আসলে ক্লিয়ার? এখান থেকে আমাদের আর তেমন কিছু জানা লাগবে না। আর একটা জিনিস অবশ্যই জানা লাগবে, সেটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবকের মান কত। এই মানটা অবশ্যই শিখে রাখবা, এটা অনেকবার আসছে। সো খুবই ইম্পর্টেন্ট এই মানটা। এরপর আমাদের কী কী দেখতে হবে একটু খেয়াল করো। এরপর আমাদের এখানে একটু আসতে হবে। আমাদেরকে এখান থেকে জানা লাগবে যে বোর পরমাণু মডেল আসলে কাদের জন্য প্রযোজ্য। মনে রাখতে হবে যাদের শুধুমাত্র একটা মাত্র ইলেকট্রন রয়েছে তাদের জন্য প্রযোজ্য। তোমাকে প্রশ্ন করবে নিচের কোনটির জন্য বোর পরমাণু মডেল প্রযোজ্য। মনে রাখতে হবে যাদের ইলেকট্রন একটা। এরকম কে আছে? এরকম আছে হিলিয়াম প্লাস, লিথিয়াম 2+। এই দুইটা আয়নের কথা তোমরা অবশ্যই মনে রাখবা। বুঝছো? আশা করি ক্লিয়ার। এখান থেকে আমাদের এছাড়াও জানা লাগবে বোর ব্যাসার্ধ। এই বোর ব্যাসার্ধর এই মানটা অবশ্যই তোমাকে শিখতে হবে। আর তেমন কিছু লাগবে না। এখান থেকে আমাদের চলে যাচ্ছে আমাদের পরের পেজে। এখান থেকে আমাদের খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন রয়েছে, একটু খেয়াল করো। তোমাকে জানতে হবে রিডবার্গ ধ্রুবকের মান। দুইটা মান দেওয়া আছে, অবশ্যই দুইটা মানে শিখে রাখতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আর এই সূত্রটা অর্থাৎ রিডবার্গ সমীকরণের সূত্রটা অবশ্যই শিখে রাখতে হবে, কারণ এখান থেকে তোমার ম্যাথ আসতেই পারে। বুঝছো? এখান থেকে তোমার ম্যাথ টাইপের এমসিকিউ আসতেই পারে। সো তোমরা এই সূত্রটা ভালো করে শিখে রাখবা এবং এই সূত্রে বেশ কিছু ম্যাথ প্র্যাকটিস করে নিবা, এতটুকু। এরপরে আসো, এরপর তোমাদের কী কী জানা লাগবে একটু খেয়াল করো। এরপরে আমাদেরকে যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে কি, এই তো আমাদের এখান থেকে বেশ কিছু সমীকরণ শিখতে হবে। বেশ কিছু কী শিখতে হবে? সমীকরণ। দেখো ভাই একটু নোট করে দিচ্ছি, এখানে বইয়ের মধ্যে অনেকটা হিজিবিজি করে দেওয়া আছে।
আমি একটু তোমাদেরকে দেখাই। এই তো এখানে দেওয়া আছে। আমি তোমার বইয়ের এই অধ্যায়ের গুণগত রসায়নের যে সমীকরণগুলো ইম্পর্টেন্ট সবগুলো সমীকরণ লিখে দিয়েছি। এগুলো একটু তোমাকে কী করতে হবে, জানতে হবে। একটু খেয়াল করো, প্লাঙ্কের সমীকরণ কি? ই ইকুয়াল টু এইচ নিউ। তোমাকে এই সমীকরণটা দিয়ে কোশ্চেন আসতে পারে, বলবে নিচের কোনটি প্লাঙ্কের সমীকরণ, বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসতে পারে। এরপর তোমাকে জানতে হবে ডি ব্রগলির সমীকরণ কোনটা। মনে রাখতে হবে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এমবি। এবং ডি ব্রগলির সমীকরণ নিয়ে আরও বেশ কিছু ইম্পর্টেন্ট তথ্য জানা লাগবে। সেটা হচ্ছে কি, ডি ব্রগলির সমীকরণ কণা ও তরঙ্গধর্ম প্রকাশ করে, আর এই সমীকরণকে কাজে লাগিয়ে মাইক্রোস্কোপ তৈরি করা হয়েছে। এরপর তোমাকে জানতে হবে হাইজেনবার্গের সমীকরণ। এই হাইজেনবার্গের এই সমীকরণটা অবশ্যই কী করা লাগবে, শিখা লাগবে। আর এখান থেকে কোশ্চেন আসতে পারে ডেল এক্স এবং ডেল পির মধ্যে সম্পর্ক কী। মনে রাখতে হবে সম্পর্ক হচ্ছে ব্যস্ত অনুপাতিক। আর হাইজেনবার্গের সমীকরণ শুধুমাত্র অরবিটালকে কী করে, সমর্থন করে। এই জিনিসটা অবশ্যই শিখা লাগবে। এছাড়াও তোমরা এখান থেকে আর কী কী শিখে রাখবে, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা নিয়ে বেশ ভালো আইডিয়া রাখতে হবে। 4টা কোয়ান্টাম সংখ্যা আছে। একটা হচ্ছে কি প্রধান বা প্রিন্সিপাল বা অরবিটাল কোয়ান্টাম সংখ্যা। মনে রাখতে হবে এইটাকে আবিষ্কার করেন, মনে রাখতে হবে এই আবিষ্কার করেন বিজ্ঞানী বোর। আসলে ক্লিয়ার। এবং এটা দ্বারা প্রধান রেখা বর্ণালী ব্যাখ্যা করা যায়। 2 নম্বর হচ্ছে কি অ্যাজিমোথাল বা সহকারী বা সমারফিল্ড আবিষ্কারককে, এটা আবিষ্কার হচ্ছে বিজ্ঞানী সমারফিল্ড। ওকে। এবং এটা দ্বারা বর্ণালী সূক্ষ্ম রেখা উৎপত্তির কারণ ব্যাখ্যা করা যায়। দেখো এটা কিন্তু বইয়ে দেওয়া আছে, তবুও আমি ছোট আকার একটা নোট করে দিয়েছি, কারণ বইয়ের অনেকগুলো ইনফরমেশনকে আমি একসাথে নিয়ে আসছি, এতটুকু আর কিছু না। এরপরে ম্যাগনেটিক বা চুম্বকীয় বা ওরিয়েন্টেশন কোয়ান্টাম সংখ্যা, এটা আবিষ্কার করছে বিজ্ঞানী জিম্যান। বিজ্ঞানী কে ভাইয়া? জিম্যান। এবং এটার মাধ্যমে বর্ণালী সূক্ষ্ম রেখার বিভক্তির কারণ ব্যাখ্যা করা যায়। মনে রাখবা এর আগেটা হচ্ছে উৎপত্তির কারণ আর এটা হচ্ছে বিভক্তির কারণ। এই জিনিসটা ভুল করে, এই জিনিসটা পোলাপান কী করে, ভুল করে। আর স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা দিয়ে পরমাণুর ইলেকট্রনের চুম্বক ধর্ম কী করা যায়, ব্যাখ্যা করা যায়। আর এখান থেকে তোমরা জেনে রাখবা, তোমাকে বলবে অরবিটালে ইলেকট্রনের অবস্থানের সম্ভাবনা কত। মনে রাখতে হবে 90 থেকে 95%। এছাড়াও এই বক্সটা একটু তোমাদের ইম্পর্ট্যান্ট, আমি একসাথে করে দিয়েছি। সেটা হচ্ছে তোমাকে বলবে শক্তি স্তরে অরবিটাল সংখ্যার নির্ণয় সূত্র কি, n², আর ইলেকট্রন সংখ্যা নির্ণয় সূত্র 2n²। এছাড়া তোমাকে বলবে উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় সূত্র কি, 12+1, আর ইলেকট্রন সংখ্যা নির্ণয় সূত্র কি ভাইয়া, 2 × 12+1। নোট থেকে জাস্ট এতটুকু পড়লে হবে, আর লাগবে না। এখন আমরা চলে যাচ্ছি আমাদের বইয়ে। দেখো আমাদের অনেকগুলো পড়া কিন্তু কভার হয়ে গেছে, দেখছো। এরপর আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা একটু খেয়াল করো। আমরা দেখতেছি আমাদের কোন জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। আমাদেরকে জানতে হবে যে তৈলবিন্দু পরীক্ষা কে করেন। একটু খেয়াল করো, তৈলবিন্দু পরীক্ষা কে করেন। মনে রাখতে হবে রবার্ট মিলিকন। এছাড়া জানতে হবে 1 ডাল্টন সমান কত গ্রাম, এই ইনফরমেশন অবশ্যই জানতে হবে। এছাড়া তোমাকে জানতে হবে যে আপেক্ষিক পারমাণবিক ভর প্রকাশের স্কেল কয়টা, 3টা। আমি মনে রাখি CHO অর্থাৎ কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, এই 3টে স্কেল আছে। এছাড়া তোমাকে আর কী জানা লাগবে একটু খেয়াল করো। এই তো তোমাকে এই যে নিউক্লিয় বিক্রিয়া সম্পর্কে একটু আইডিয়া নেওয়া লাগবে। মনে রাখবে যে নিউক্লিয় বিক্রিয়া কয়টা, 3টা। ট্রান্সমুটেশন, একটা হচ্ছে কি নিউক্লিয় ফিশন, একটা হচ্ছে নিউক্লিয় ফিউশন। তোমাকে প্রশ্ন করবে যে নিউক্লিয় ফিশনে কতটুকু শক্তি উৎপন্ন হয়। মনে রাখতে হবে 200, দেখছো এককটা দেখে রাখবা, এতটুকু শক্তি কী হয়, উৎপন্ন হয়। আর তোমরা অবশ্যই এই যে এই বক্সটার দিকে একটু খেয়াল করো। আলফা রশ্মি, বিটা রশ্মি এবং গামা রশ্মি, এই 3টা জিনিসের আপেক্ষিক চার্জটা শিখে রাখবা, বুঝছো। জাস্ট এই গড়টা আপেক্ষিক চার্জ, এটা ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের এরপর আর কী কী লাগবে একটু খেয়াল করো। আমাদের এখান থেকে জানা লাগবে আউবাউ, হুন্ড ও পাওয়েলের বর্জন নীতি। এই 3টে জিনিস নিয়ে তোমরা একটু বেশ আইডিয়া রাখবে, এখান থেকেও কোশ্চেন আসতে পারে। এছাড়া আমাদের এখান থেকে আর কী কী লাগবে একটু খেয়াল করো। এই তো তোমাকে অবশ্যই তরঙ্গ দৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি, এই 2টো জিনিসের সংজ্ঞা শিখে রাখতে হবে। এছাড়াও তোমাকে এই যে এখানে তোমার মান দেখতে পাচ্ছ, এই মানগুলো অবশ্যই মানে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের মান অবশ্যই শিখে রাখতে হবে, দেখছো। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমাকে বলবে দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত। মনে রাখবে 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার। এছাড়া বিভিন্ন কালারের যে মানগুলো দেওয়া আছে এগুলো শিখে রাখবা, তরঙ্গ দৈর্ঘ্য মানগুলো শিখে রাখবা।
আর তোমরা অবশ্যই এই চকটা একটু শিখবা, অর্থাৎ একটু খেয়াল করো, রেডিও ওয়েভ এর ব্যবহার, মাইক্রোওয়েভের ব্যবহার, অবলোহিত রশ্মি ব্যবহার, এই ব্যবহারটা একটু শিখে রাখবা। দেখো ভাইয়া, এই ব্যবহারটা কিন্তু তোমার ফিজিক্স বইও আছে, তুমি ফিজিক্স আর কেমিস্ট্রি দুইটা বইয়ে মিলিয়ে পড়বে, বুঝছো? ফিজিক্স সেকেন্ড পেপার বইয়ে আছে, বুঝছো? এখান থেকে আর এটা মিলাই পড়বা, তাহলে হবে। এছাড়া তোমার কী কী লাগবে আমি দেখা দিচ্ছি, একটু খেয়াল করো, একটু খেয়াল করলে হবে। এই তো আমাকে জানতে হবে জাল টাকা বা পাসপোর্ট শনাক্তকরণে কোন রশ্মি ব্যবহৃত হয়, মনে রাখতে হবে ইউভি রশ্মি। আর তোমাকে অবশ্যই এই যে নিয়ার আয়ার, মিডল আয়ার আর ফার আয়ার, এই তিনটা আয়ারের কি জানতে হবে, ব্যবহার জানতে হবে। অনলি মাত্র ব্যবহার, অনলি মাত্র কি ভাইয়া, ব্যবহার, আর কিছু জানা লাগবে না। আর এখান থেকে তুমি কী কী জানবা একটু খেয়াল করো। এমআরআই এটার বাংলা পূর্ণরূপ এবং ইংলিশ পূর্ণরূপ, এই দুইটা জিনিস অবশ্যই কী করতে হবে, শিখতে হবে। আর এই লাইনটা একটু খেয়াল করো, তোমাদের এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট। এই যে এই লাইনটাও কিন্তু এমআরআইয়ের ব্যবহার, এই লাইনটা একটু তোমরা দেখে নিবা, বুঝছো? যে মেরু মজ্জার টিউবার শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়, মনে রাখতে হবে এমআরআই, বুঝছো? এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। আর এরপরে তোমাদেরকে জানতে হবে যে শিকা পরীক্ষা দ্বারা দাতবায়ন শনাক্তকরণ। এখান থেকে তোমার কিন্তু প্রচুর কোশ্চেন আসে, বুঝছো? প্রচুর কোশ্চেন আসে ভাই, বিশ্বাস করো প্রচুর কোশ্চেন আসে। দেখো ভাইয়া, এই টপিকটা নিয়ে আমার 3 থেকে 4 মিনিট একটা ভিডিও আছে, আমি লিঙ্কটা দিয়ে দিব, তোমরা দেখে নিও। ওইখানে একদম শর্টকাট টেকনিকে বলা হয়েছে, প্রত্যেকটা জিনিস তুমি একবার দেখলে তোমার মনে থাকবে। আমি এটা নিয়ে আর বেশি কিছু বলবো না। এরপরে আমাদের এই টপিকটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আমাকে বলবে নিচের কোন যৌগটি পানিতে দ্রবণীয় এবং নিচের কোন যৌগটি পানিতে অদ্রবণীয়। এই টাইপের কোশ্চেন কিন্তু অহরহ আসে। জাস্ট তুমি এই টাইপের কোশ্চেনগুলো একটু শিখে নিবা, আর এর জন্য বিগত বছর কোশ্চেনগুলো একটু দেখে নিবা এই টাইপের কোশ্চেনের জন্য। এছাড়া তোমাকে মনে রাখতে হবে সোডিয়াম ক্লোরাইডের ক্যালাস এর কিছু বৈশিষ্ট্য জানতে হবে, মনে রাখতে হবে এটি হচ্ছে সাদা এবং এটি হচ্ছে ঘন আকৃতি। এই দুটো ইনফরমেশন জানলে হবে, আর জানা লাগবে না। আর তোমরা নিজ দায়িত্বে তোমরা এই আয়ন শনাক্তকরণগুলো একটু দেখে নিবা, বুঝছো? আয়ন শনাক্তকরণটা দ্রবণের ক্যাটায়ন ও অ্যানায়ন শনাক্তকরণ, এটা নিজ দায়িত্বে একটু দেখে নিবা। আর যাদের মনে করো না এখানে একটু সমস্যা আছে, তারা স্কিপ করতে পারো, তবে আমার মনে হয় না স্কিপ করলে ভালো হবে, কারণ এখান থেকে একটা না একটা এমসিকিউ আসবে। আসলে ক্লিয়ার। এরপর আমরা যাচ্ছি আমাদের পরবর্তী জিনিসে, একটু খেয়াল করো। আমাদের এরপরে ক্যালসিয়াম পদ্ধতি, এখান থেকে কী পড়তে হবে, মনে রাখতে হবে এই ক্যালসিয়াম পদ্ধতিতে কোন ফানেল ব্যবহৃত হয়, মনে রাখতে হবে বুকনার ফানেল ব্যবহৃত হয়। কোন ফানেল ভাইয়া, বুকনার ফানেল। এছাড়াও দুটো ইনফরমেশন তোমাকে জানাবো যেগুলো তোমার বইয়ে নাই কিন্তু তোমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। মনে রাখতে হবে বৃষ্টি পানি থেকে লবণ পৃথক করা পদ্ধতির নাম কি, থিতন। এবং গ্যাসীয় জৈব যৌগের বিশোধন প্রক্রিয়া কি, শোষণ পদ্ধতি। আর এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে তোমাকে বলবে বিশুদ্ধ সোডিয়াম ক্লোরাইডের ক্যালসিয়াম প্রক্রিয়ায় কোন অ্যাসিড ব্যবহার করা হয়, মনে রাখতে হবে ভাইয়া হাইড্রোক্লোরিক অ্যাসিড। আশা করি আর ভুল হবে না। এরপর তোমাকে মনে রাখতে হবে পাতন কয় প্রকার, পাতন 5 প্রকার ভাইয়া, নামগুলো দেখে নিবা। আর মনে রাখবা সাধারণ পাতনে তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি থেকে কী থাকে, বেশি থাকে। আর আংশিক পাতনে তাপমাত্রা 40 ডিগ্রি থেকে কম থাকে। আর তোমাকে প্রশ্ন করবে অংশ কলাম নিচের কোনটিতে ব্যবহার করা হয়, মনে রাখবা শুধুমাত্র সাধারণ পাতন পদ্ধতিতে তোমার অংশ কলামটা কী করা হয়, ব্যবহার করা হয়। এখান থেকে তোমার কিছু ব্যবহার বা প্রয়োগ জানতে হবে। সাধারণ, বাষ্প, নিম্নচাপ, এই 3টা জিনিসের ব্যবহার বা প্রয়োগটা একটু তোমরা শিখে নিবা বই থেকে, আর বেশি কিছু বলবো না। আর এখান থেকে তোমার জানতে হবে রেকটিফাইড স্পিরিট, এটা সম্পর্কে একটু জানতে হবে। মনে রাখবে এখানে তোমার কতটুকু ইথানল ব্যবহার করা হয়, 95.6%, এবং পানি কতটুকু ব্যবহার করা হয়, মনে রাখবে 4.4%, এতটুকু। এছাড়া কী জানা লাগবে, এছাড়া তোমার এখান থেকে বেশি কিছু নয়। আমার প্রায় শেষের দিকে আমাদের ক্রোমাটোগ্রাফি থেকে বেশ প্রশ্ন আসে। মনে রাখবে এই ক্রোমাটোগ্রাফি হচ্ছে কি একটা পৃথকীকরণ পদ্ধতি, এবং এই দশা কটা, মনে রাখবে দশা হচ্ছে 2টা। আসলে এটা ভুল করবে না। আর তোমাকে প্রশ্ন করবে কোনটির উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফি করা হয়েছে, মনে রাখতে হবে বন্টনের পার্থক্য। আর তোমরা এই ক্রোমাটোগ্রাফির এই সিরিয়ালটা একটু মনে রাখবা, এটা থেকে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। এছাড়া কী লাগবে, এছাড়া তোমার জানা লাগবে আরএফ সম্পর্কে। মনে রাখবে আরএফের কোনো একক নেই, আর এর মান হচ্ছে কি 0 এবং 1-এর মধ্যে থাকে, মানে 1 থেকে ছোট হয়, এটা মনে রাখবা।
এখান থেকে আমাদের আর বেশি কিছু জানা লাগবে না। আর তাহলে আমাদের গুণগত রসায়ন থেকে এতটুকু পড়লে হবে, আমাদের আর এত পড়া লাগবে না। যা যা দেখিয়েছি তুমি যদি এগুলো পড়তে পারো তাহলে এই পরীক্ষা এখান থেকে প্রশ্ন কমন পাবে। তো এখন চলে যাচ্ছে আমাদের পরবর্তী অধ্যায়ে, একটু খেয়াল করো। এখন আমরা যে অধ্যায় সাজেশন দিব সেটা হচ্ছে আমাদের মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এখান থেকে কী কী টাইপের প্রশ্ন আসবে, কী কী পড়তে হবে সব বলে দিব, একটু খেয়াল করো। আসো, এখানে প্রথম ভাইয়া পুরা অনেকগুলো ইনফরমেশনকে এখানে সুন্দর করে সাজিয়ে রাখছি। একটু খেয়াল করো, তোমাকে আসতে পারে যে ল্যান্থানাইট মৌল কয়টা। মনে রাখবে ল্যান্থানাইট মৌল হচ্ছে ভাইয়া 15টা। এবং এই ল্যান্থানাইট সিরিজের প্রথম মৌল কোনটা? প্রথম মৌল হচ্ছে কি এলএ, তোমরা একটু জেনে রাখবা। এবং এই ল্যান্থানাইট সিরিজের মৌলগুলোকে তোমার বিরল মৃত্তিকা মৌল বলা হয়। আর অ্যাক্টিনাইটের মৌল কয়টা ভাইয়া? 15টা। আর এই অ্যাক্টিনাইট সিরিজের প্রথম মৌলের নাম এবং দ্বিতীয় মৌলের নামটা জেনে রাখবা। ওকে, এতটুকু ক্লিয়ার। আর তোমরা এই জিনিসটা বেশ গুলিয়ে ফেলো, একটু খেয়াল করো। তোমাকে বলবে মেন্ডেলিভের পর্যায় সারণীর ভিত্তি কী? মনে রাখবে পারমাণবিক ভর। আর তোমাকে যদি বলে আধুনিক বা দীর্ঘাকার বা বোর পর্যায় সারণীর মূল ভিত্তি কী, তুমি কি বলবে? তুমি বলবে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন বিন্যাস। দেখো, এখন অপশানে যদি দুইটাই থাকে তুমি অবশ্যই প্রথমে ইলেকট্রন বিন্যাস দাগিয়ে দিবে, আর যদি যে কোনো একটা থাকে তাহলে যে কোনো একটা দাগাবা। সিম্পল জিনিস, পেঁচিয়ে লাভ নাই। আর দেখো, তোমাকে এখান থেকে কী কী শিখতে হবে? তোমাকে শিখতে হবে এসপিডিএফ এর ব্লকগুলোর কয়টা মৌল আছে। মনে করো এস ব্লকে মৌল সংখ্যা কয়টা? মনে রাখতে হবে 14টা, পি ব্লকে 36টা, ডি ব্লকে 41টা এবং এফ ব্লকে কয়টা ভাইয়া? 27টা। এতটুকু জানলে হবে। আর এখান থেকে তোমরা অবস্থান্তর মৌলসমূহের বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিবা। বৈশিষ্ট্যগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। আর কী কী জানা লাগবে একটু খেয়াল করো। এই তো এই জিনিসটা আমাদের জানা লাগবে। তোমাকে বলবে অবস্থান্তর মৌল কয়টা? মনে রাখতে হবে 27টা। আর অন্ত অবস্থান্তর মৌল কয়টা ভাইয়া? 28টা। এতটুকু জানলে হবে। এরপর আমাদের এই বক্সটাতে একটু আসো। এই বক্স থেকে আমাদের বেশ কিছু ইনফরমেশন জানা লাগবে, আমি সুন্দর করে দাগিয়ে রাখছি। মনে রাখবে ধাতু হচ্ছে 94টা আর অধাতু হচ্ছে কয়টা ভাইয়া? 18টা। তোমাকে বলবে ধাতু কয়টি? মনে রাখতে হবে ধাতু হচ্ছে 94টি এবং অধাতু কয়টা ভাইয়া? 18টা। এই জিনিসটা বেশ ইম্পর্ট্যান্ট। তোমাকে বলবে অপধাতু কয়টি? মনে রাখতে হবে অপধাতু তুমি 6টায় দাগাবা এবং কি কি তুমি একটু নামগুলো দেখে নিবা। আমি মনে রাখতাম আপদ আসিতেছে সবাই বিজি, বুঝছো? এই টেকনিক দিয়ে এই নামগুলো মনে রাখতাম। আতে কি অপধাতু, তবে অপধাতুর আরও বেশ কিছু নাম আছে। অপধাতুকে উপধাতু বা অর্ধধাতু বা সেমি মেটাল বা মেটালয়েডও বলা হয়। আশা করি এখান থেকে একটা কোশ্চেন আসবে এবং তুমি ভুল করবে না। এটা হচ্ছে কথা, ভুল করা যাবে না ভাইয়া, ভুল করা যাবে না। এছাড়া আমাদের কী কী শেখা লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। এই তো আমাদের এস ব্লক থেকে বেশ কিছু ইনফরমেশন জানতে হবে। সেটা হচ্ছে এর কোন ধাতুকে ছুরি দিয়ে কাটা যায়? একমাত্র সোডিয়ামকে ছুরি দিয়ে কাটা যায় এবং সোডিয়াম উৎপাদন করা হয় তোমার ডাউন পদ্ধতিতে। এই জিনিসটা অবশ্যই জানতে হবে। এরপর তোমাকে বলবে এই জিনিসটা একটু শিখে রাখো যে ব্যারিলিয়াম ও ম্যাগনেসিয়াম ব্যতীত এস ব্লকের অন্য সব মৌল বুনসেন শিকায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে। তোমাকে বলবে নিচের কোন মৌলটি বুনসেন শিকায় বৈশিষ্ট্যপূর্ণ বর্ণ সৃষ্টি করে না? হয় তুমি ব্যারিলিয়াম থাকলে ব্যারিলিয়াম দাগাবা, ম্যাগনেসিয়াম থাকলে ম্যাগনেসিয়াম দাগাবা। এটা হচ্ছে কথা। আর তোমরা এই ইনফরমেশনটা অবশ্যই শিখে রাখো, প্রচুর ইম্পর্টেন্ট এখান থেকে। আসলে ক্লিয়ার। এরপর আমাদের কী কী জানা লাগবে একটু খেয়াল করো। আমাদের এখান থেকে তোমার নিষ্ক্রিয় গ্যাস সময়ের ব্যবহার, এটা অবশ্যই শিখে রাখবে। তোমরা একটু কষ্ট করে বই দেখে তোমাদের এই ব্যবহারটা একটু শিখে রাখবা, ব্যবহারটা অবশ্যই শিখে রাখবা, বুঝছো? আর একটু এদিকে তাকাও। তোমাকে বলবে কোন ব্লকের মৌলসমূহকে আদর্শ বা প্রতিনিধি মৌল বলা হয়? মনে রাখবা এস ও পি ব্লকের মৌলসমূহকে কী বলা হয়? আদর্শ বা প্রতিনিধি মৌল। আর এই ইনফরমেশনটা একটু জেনে রাখো। কোন ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয়? মনে রাখতে হবে সোডিয়াম ধাতুকে। আর জানা লাগবে না, এখান থেকে আমরা পরবর্তীতে যাই। একটু খেয়াল করো। এই তো ভাই একটু খেয়াল করো, আমাদের এখান থেকে কী কী জানতে হবে। আমাদের এখান থেকে জানতে হবে যে ফার অক্সাইড কোনটা আছে। আমি লিখে রাখছি, তোমরা একটু দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। আমি তোমার পুরো এই অধ্যায়ে যতগুলো ইম্পর্ট্যান্ট জিনিস আছে সবগুলোকে এই পেজের মধ্যে আনার চেষ্টা করছি। পার অক্সাইড কোনটা আছে, পলি অক্সাইড কোনটা, সাব অক্সাইড কোনটা, তোমার সুপার অক্সাইড কোনটা, এগুলো অবশ্যই জানতে হবে। তারপর নিরপেক্ষ যৌগ কোনটা,
উভয়ধর্মী অক্সাইড কোনটা? এখান থেকে তোমার অবশ্যই একটা কোশ্চেন আসতে পারে। অবশ্যই তোমাকে এই উদাহরণগুলো মনে রাখতে হবে। দেখো আমি সবগুলো উদাহরণ একসাথে নিয়ে আসার চেষ্টা করছি, তুমি একটু স্ক্রিনশট নিয়ে নাও কষ্ট করে। আশা করি নেওয়া শেষ। এরপর যাচ্ছি আমরা, এরপর আমাদের কী কী পড়তে হবে। এরপর এখান থেকে আমাদের এদিকে আসতে হবে। এদিকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, মনে রাখতে হবে যে তোমার কার্বন ডাইঅক্সাইড এর আণবিক গঠন কীরকম। মনে রাখতে হবে এর আণবিক গঠন সরলরৈখিক। এবং সিলিকন ডাইঅক্সাইড মনে রাখতে হবে একে পলিমার যৌগ বা দৈত্যকার অণু বলা হয়। বলবে নিচের কোনটি দৈত্যকার অণু? মনে রাখতে হবে সিলিকন ডাইঅক্সাইড। বুঝছো? আশা ক্লিয়ার। আর এখান থেকে তোমরা জেনে রাখবা এই যে SiCl4 আদ্র বিশ্লেষিত হয়, কিন্তু CCl4 আদ্র বিশ্লেষিত হয় না। এবং CCl4 এর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে কি, উনি সন্নিবেশ বন্ধন গঠন করে না। এই দুটো ইনফরমেশন অবশ্যই তোমাকে কী করতে হবে? জেনে রাখতে হবে। আশা করি ক্লিয়ার। এরপরে আমাদের কী কী জানতে হবে? এই তো আমাদেরকে জানতে হবে যে সিলিকন আর ফসফরাস অষ্টক সম্প্রসারণ ঘটাতে পারে। বুঝছো? এরপর আমাদের এখান থেকে বেশ কিছু ইনফরমেশন জানতে হবে, সেটা হচ্ছে একটু খেয়াল করো। P2O5 মনে রাখতে হবে এটা শুষ্ক কারক হিসেবে কাজ করে। তোমাকে বলবে নিচের কোনটি শুষ্ক কারক হিসেবে কাজ করে? মনে রাখতে হবে P2O5। এবং বলবে পানিতে মিশালে সবচেয়ে বেশি অম্লীয় দ্রবণ তৈরি করে নিচের কোনটি? মনে রাখতে হবে P2O5। এতটুকু জানলে হবে, আর লাগবে না। আমাদের এখান থেকে আর কী কী লাগবে? আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ ইনফরমেশন একসাথে দিয়ে দিয়েছি তোমাদেরকে। আমাদের আর কী কী জানা লাগবে একটু খেয়াল করে। এই তো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে এই পেজটাই। দেখো বইয়ের মধ্যে অনেকগুলো এলোমেলোভাবে দেওয়া আছে, আমি সাজিয়ে সুন্দর করে দিয়েছি। দেখো এখান থেকে আমাদের বেশ কিছু ক্রম লাগবে। কী লাগবে ভাইয়া? ক্রম। এই যে সক্রিয়তা ক্রম লাগবে, ইলেকট্রন আসক্তির ক্রম লাগবে, এছাড়াও লাগবে শক্তিমাত্রার ক্রম। ভাই বলি তুমি এক কাজ করো, আমি ক্রম নিয়ে সুন্দর একটা ভিডিও দিয়েছি ইউটিউব চ্যানেলে, সুন্দর একটা 3 থেকে 4 মিনিটের ভিডিও আপলোড করা আছে ক্রম নিয়ে। কারণ ক্রম থেকে তোমার বেশ প্রশ্ন আসে, সো তোমরা এখান থেকে দেখে নিতে পারো বা এখান থেকে একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আচ্ছা এরপর আসো আমাদের এরপর কী কী লাগবে। এভাবে আসলে তোমাদেরকে পড়তে হবে, যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো এখন শেষ মুহূর্তে পড়তে হবে। যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো পড়ে আসলে কোনো লাভ নেই শেষ মুহূর্তে। এরপর তোমাকে এই প্যারাম্যাগনেটিক আর হচ্ছে ডায়াম্যাগনেটিক, এই 3টা জিনিসের অবশ্যই উদাহরণগুলো শিখে রাখা লাগবে। উদাহরণগুলো অবশ্যই কী করতে হবে? শিখতে হবে। এরপর আসো এই জিনিসটা অবশ্যই শিখে রাখবা যে শক্তিশালী বা স্ট্রং লিগ্যান্ডের ক্রমটা শিখে রাখবা, এবং দুর্বল বা উইক লিগ্যান্ডের ক্রমটা শিখে রাখবা। আমি 2টা ক্রম সুন্দরকে লিখে দিয়েছি, তোমরা এখান থেকে একটু শিখে নাও। আচ্ছা এরপর দেখছি আমাদের কী কী লাগবে। আমরা অনেক ইনফরমেশন এদের থেকে জেনে নিয়েছি। আসো এরপর আমাদের কী কী জানা লাগবে একটু খেয়াল করো। আমাদের এখান থেকে বেশ প্রশ্ন আসে, আমাকে জানতে হবে ফসফরাসের রূপভেদগুলা। ফসফরাসের 3টে রূপ আছে, শ্বেত, লোহিত এবং কালো। আর্সেনিকের কয়টা রূপ? 3টে রূপ, ধূসর, হলুদ এবং কালো। এবং SN এটা রূপ কয়টা? 3টা, ধূসর, সাদা, রম্বিক। এই 3টা রূপভেদ তোমাকে অবশ্যই কী করতে হবে? শিখতে হবে ভাইয়া, অবশ্যই শিখতে হবে। অবশ্যই কী করতে হবে ভাইয়া? শিখতে হবে, এটা স্কিপ করলে চলবে না। এরপর আসো, এরপর তোমাদের কী কী জানা লাগবে। আর তোমরা অবশ্যই এই যে আয়নীকরণ শক্তি, এটার সংজ্ঞাটা একটু জেনে নিবা। সংজ্ঞাটা বেশ ইম্পর্টেন্ট, সংজ্ঞাটা অবশ্যই জেনে নিবা, সংজ্ঞা থেকে কোশ্চেন আসে। এছাড়া তোমাকে কী কী জানা লাগবে একটু খেয়াল করো। এই তো ইলেকট্রন আসক্তি থেকে দেখে না, একটু খেয়াল করো। ইলেকট্রন আসক্তি থেকে আমাদের বেশ প্রশ্ন আসে। তোমাকে বলবে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা কত? মনে রাখতে হবে 0। এটা অবশ্যই তোমরা জেনে রাখবা, এটা তোমাদের হয়তো বা বইয়ে নেই, তবে আমি অ্যাড করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। এরপর আমাদের কী কী লাগবে আমরা দেখতেছি। আসো এই তো অবশ্যই তোমরা এই বক্সটা একটু ভালো করে শিখে নিবা। এই বক্সটা অবশ্যই ভালো করে শিখে নিবা, কারণ এখান থেকে প্রচুর কোশ্চেন আসে, প্রচুর প্রশ্ন আসে। সো তোমরা এই বক্সটা একটু ভালো করে দেখে নিও। এই বক্স নিয়ে আমি বেশি কিছু আর বলবো না। এরপর তোমাদের কী কী দেখতে হবে একটু খেয়াল করো। এই তো এরপর তোমাদেরকে এই যে সংকরায়ন নিয়ে কিন্তু ভাই বেশ পড়তে হয়। দেখো তোমাকে জানতে হবে যে গ্রাফাইটে কী ধরনের সংকরণ ঘটে। মনে রাখতে হবে গ্রাফাইটে sp2 সংকরণ ঘটে, এবং গ্রাফাইটে কিন্তু 5 বন্ধন গঠিত হয়।
এছাড়াও গ্রাফাইট হচ্ছে কি একটা পিচ্ছিল পদার্থ, আর হীরকে sp3 সংকরণ ঘটে। এছাড়াও মনে রাখবা 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্রাফাইটে পরিণত হয়, মানে 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হীরকটা কোথায় পরিণত হবে? গ্রাফাইটে পরিণত হবে। দেখো আমি বলবো ভাইয়া তুমি এই ইনফরমেশনটা একটু মুখস্থ করে রাখো, কারণ পরীক্ষার হলে ভাইয়া আসলে এত ভাবার সময় নেই। তুমি যদি মুখস্থ করে রাখো তুমি জটপট দাগিয়ে ফেলতে পারবা। আর তোমরা সংখ্যায়ন নির্ণয়টা একটু তোমরা তোমাদের কাছে যে বইটা আছে ওই বইটা থেকে দেখে নিবা, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, বুঝছো। আর তোমরা অবশ্যই এই যে বন্ধন কোণগুলো একটু দেখে নিবা, বন্ধন কোণগুলো অবশ্যই দেখে নিবা। বন্ধন কোণ অবশ্যই প্রত্যেকটা বন্ধন কী করে রাখবা? মুখস্থ করে রাখবা। আমি সবচেয়ে তবুও গুরুত্বপূর্ণগুলো বলে দিচ্ছি কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। মিথেন, এটা খুবই ইম্পর্টেন্ট। অ্যামোনিয়া, পানি, এগুলো একটু দেখে নিবা। এগুলো আসলে বেশি ইম্পর্টেন্ট, এগুলো মানে বারবার আসে। আসো এরপর আমাদের কী কী জানতে হবে। এই তো ভাইয়া আমাদের এখান থেকে খুবই ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে গাঢ় নীল ক্যালাস বা ব্লু ব্রিটিয়ল, এটা সংখ্যাটা জানা লাগবে। CuSO4.5 পানি, এটা অবশ্যই তোমরা জেনে নিবা। এছাড়া আমাদের কী কী জানা লাগবে একটু খেয়াল করো। আমি সব দেখিয়ে দিচ্ছি ভাই, জাস্ট তোমাকে একটু কী করতে ভাইয়া কষ্টটা একটু পড়ে নিতে হবে, এতটুকু। এরপরে আমাদেরকে এই বক্সের মধ্যে আসতে হবে। এই বক্স থেকে কিন্তু বেশ প্রশ্ন আসে ভাইয়া, একটু দেখো আমি বলে দিচ্ছি কী ধরনের কোশ্চেন আসে। তোমাকে বলবে সবচেয়ে শক্তিশালী বন্ধন কোনটা, দেখছো? মনে রাখতে হবে সবচেয়ে শক্তিশালী বন্ধন হচ্ছে তোমার আয়নিক বন্ধন। কী বন্ধন ভাইয়া? আয়নিক বন্ধন। আর সবচেয়ে দুর্বল বন্ধন কোনটা? মনে রাখতে হবে সবচেয়ে দুর্বল বন্ধন হচ্ছে লন্ডন বল বা বিস্তরণ বল। এই জিনিসটা তোমরা একটু জেনে রাখবা যে সবচেয়ে শক্তিশালী বন্ধন কোনটা, সবচেয়ে দুর্বল বন্ধন কোনটা, এই জিনিসটা জেনে রাখবা। আর এখান থেকে এই কোশ্চেনটা আসে তোমার, বলবে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে আয়নিক বৈশিষ্ট্য আছে কত %? মনে রাখতে হবে 80%। এই ইনফরমেশনটা তোমরা অবশ্যই জেনে রাখবা। ভাই আমি তোমাকে যে ইনফরমেশনগুলো দিচ্ছি অবশ্যইগুলো শিখে রাখবা। এরপর আসো, এরপর তোমাকে কী কী শিখতে হবে আমি সবগুলো দেখিয়ে দিচ্ছি, জাস্ট তুমি একটু কী করবা শিখে নিবা। এরপর তুমি এখান থেকে স্থায়ী ডাইপোলের উদাহরণগুলো একটু শিখে নিবা, তোমার কাজ হচ্ছে এটা। এরপর তোমার এখান থেকে এই যে হাইড্রোজেন বন্ধন, এখান থেকে বেশ প্রশ্ন আসে। দেখো তুমি এখান থেকে কী কী শিখবা, তুমি জাস্ট হাইড্রোজেন বন্ধনের উদাহরণগুলো একটু শিখে নিবা। তোমাকে আলাদা করে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের উদাহরণ, অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের উদাহরণ আলাদা শিখে রাখবে না। জাস্ট তুমি যদি দেখে বলতে পারো যে এটা হচ্ছে একটা হাইড্রোজেন বন্ধন, এতটুকু এনাফ, আর লাগবে না। দেখো এরপর আমাদের কি তোমাকে প্রশ্ন করবে কিলেশন, এর মধ্যে কী ধরনের বন্ধন বিদ্যমান? মনে রাখতে হবে কিলেশনের মধ্যে হাইড্রোজেন বন্ধন বিদ্যমান, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট আছে। আসো এরপর কী কী লাগবে আমি সব দেখিয়ে দিচ্ছি, তোমরা জাস্ট একটু কী করবা, একটু কষ্ট করে শিখবা। এরপর তোমাকে শিখতে হবে, একটু খেয়াল করো যে ফাইরো অ্যাসিড, হাইফো অ্যাসিড, এই উদাহরণগুলো একটু কী করে রাখতে হবে, কষ্ট করে শিখতে হবে ভাইয়া, একটু কষ্ট করে শিখতে হবে। তবে আমি একটা টেকনিক বলে দিই, তুমি যদি কোনো জায়গায় H2O7 দেখো তাহলে তুমি চোখ বন্ধ করে কী বলে দিবা, সেটা হচ্ছে কি ফাইরো অ্যাসিড, এটা মনে রাখবা। এছাড়া তোমাকে বেশ কিছু সংকেত শিখে রাখতে পারো, যদিও এতটা ইম্পর্টেন্ট না তবুও একটু শিখে রাখো। রিক্স নিয়ে লাভ নেই, বুঝছো ভাইয়া, রিক্স নিয়ে লাভ নেই। জিপসামের সংকেত, বক্সাইটের সংকেত এবং ডলোমাইটের সংকেত, এই তিনটে সংকেত অবশ্যই ভালো করে কী করে রাখবা, শিখে রাখবা। আসো তো ভাইয়া আসলে আমাদের এই মূলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন, এখান থেকে ভাইয়া তোমার যেগুলো ইম্পর্টেন্ট ভাইয়া অবশ্যই সেগুলো তোমাকে বলে দিয়েছি। তুমি এগুলো বারবার রিভাইজ করো, এই তথ্যগুলো বারবার রিভাইজ করে বেশি বেশি MCQ প্র্যাকটিস করো, দেখবা অনেকটা ইজি হয়ে যাবে। আসো এখন আমরা আমাদের পরবর্তী অধ্যায়ে যাব। এখন আমরা যে অধ্যায় সাজেশন দিব সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এখান থেকে কী কী টাইপের প্রশ্ন পড়তে হবে, কী কী তোমার স্কিপ করতে হবে ভাইয়া সবগুলো বলে দিব। এদের কিন্তু খুবই পড়া কম, অনেকে বলে এদের কঠিন, কিন্তু আমি বলি ভাইয়া এদের একদম ইজি। দেখো কী কী পড়তে হবে ভাইয়া। প্রথমে জানতে হবে গ্রিন কেমিস্ট্রি মূলনীতি কয়টা, মনে রাখবা গ্রিন কেমিস্ট্রি মূলনীতি কয়টা ভাইয়া 12টা, এবং সহায়ক নীতি কয়টা 3টা। এই সহায়ক নীতিগুলোকে আমি মনে রাখি বাসনের মাধ্যমে, বতে বর্জ্য পদার্থ রোধকরণ, শতে কি সর্বোত্তম অ্যাটমিক ইকোনমি, এবং নতে কি ন্যূনতম ঝুঁকির পদ্ধতি, এটা জানলে হবে। ওকে, আর তোমরা অবশ্যই এই জিনিসটা জেনে রাখবা, একটু খেয়াল করো সালফার ডাইঅক্সাইড কী করে, এটা হচ্ছে কি অ্যাসিড বৃষ্টি কী করে, সৃষ্টি করে। এছাড়া তোমাকে কোশ্চেন বলবে নিচের কোনটি গ্রিন দ্রাবক, মনে রাখতে হবে সুপার ক্রিটিক্যাল কার্বন ডাইঅক্সাইড, এটা হচ্ছে কি একটা গ্রিন দ্রাবক। এই কোশ্চেনটা কিন্তু আসবে, তুমি নিশ্চিত থাকতে পারো।
এরপর আমাদের কী কী জানা লাগবে, এরপর আমাদের এখান থেকে জানা লাগবে স্মোক এবং ফটোকেমিক্যাল স্মোক। এখান থেকে একটু আইডিয়া নিবা, মনে রাখবা স্মোকের উপাদান কয়টা, একটা, নাম হচ্ছে কি সালফার ডাইঅক্সাইড। এটা পিএস কত, পিএস হচ্ছে ভাই 2, এটা জানলে হবে। আর ফটোকেমিক্যাল স্মোক এটার উপাদান কয়টা, এটার উপাদান হচ্ছে 5টা। কী কী তোমরা একটু দেখে নাও, NO, NO2, O3, হাইড্রোকার্বন এবং ফ্রি রেডিক্যাল। আর এরা একত্রিত কী তৈরি করে ভাইয়া, মনে রাখবা এরা একত্রিত হয়ে ফ্যান্স তৈরি করে। তোমাকে বলবে কয়লার ক্ষতিকর উপাদান কোনটা, মনে রাখতে হবে কয়লার ক্ষতিকর উপাদান হচ্ছে ভাইয়া সালফার। এই জিনিসটা অবশ্যই শিখে রাখবা। এছাড়াও তোমার কী কী জানা লাগবে, এছাড়াও তোমার উপমুখী বিক্রিয়া বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই শিখে রাখবা। বৈশিষ্ট্যগুলো থেকে ভাই প্রচুর প্রশ্ন আসে, অবশ্যই শিখে রাখবা বৈশিষ্ট্যগুলো। এরপর আসো, এরপর তোমরা এইখান থেকে বিক্রিয়ার হার আর বিক্রিয়ার হার ধ্রুবক এই দুইটা বক্সের পার্থক্যটা জেনে নিবা। পার্থক্য থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয় ভাইয়া। আসলে ক্লিয়ার? আসো এরপর আমাদের কী কী লাগবে, এরপর তোমরা একটু কষ্ট করে তোমরা ভাই বলি দিই এই বিক্রিয়ার ক্রম, এই জিনিসটা একটু দেখে নিবা। বিক্রিয়ার ক্রম থেকে কিন্তু তোমার এই গুচ্ছ ভর্তি পরীক্ষার প্রশ্ন আসবে ভাই বলি দিই কী কী দেখবা। বা এখানে সুন্দর করে নোট করে রাখছি। বিক্রিয়ার ক্রম তোমার শূন্য ক্রমের একক, প্রথম ক্রম বিক্রিয়ার কি একক, দ্বিতীয় ক্রম বিক্রিয়ার একক, তৃতীয় ক্রম বিক্রিয়ার একক, এককগুলো অবশ্যই শিখে রাখবা, বুঝছো? এই জিনিসটা শিখলে হবে। এরপর আসো, এরপর আমাদের কী কী লাগবে ভাই দেখিয়ে দিচ্ছি। এই তো মনে রাখবা এখান থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বৃদ্ধির জন্য প্রায় সব বিক্রিয়ার হার 2 গুণ বা 3 গুণ বৃদ্ধি পায়। তোমাকে বলবে ভাইয়া কত গুণ বৃদ্ধি পায়, তুমি বলবে 2 গুণ বা 3 গুণ। আর কী কী লাগবে একটু দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। অবশ্য তোমরা একটু কষ্ট করে এখান থেকে তোমরা উদাহরণগুলো শিখবা, যে ধনাত্মক প্রভাবকের উদাহরণ, ঋণাত্মক প্রভাবকের উদাহরণ, তারপরে অটো প্রভাবক বা স্বপ্রভাবকের উদাহরণ, এগুলো একটু দেখে নিবা। আবিষ্ট প্রভাবক, প্রভাবক সহক বা প্রভাবক প্রমোটর, প্রভাবক বিষ, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার এ প্রভাবক বিষ, বুঝছো? এটা থেকে প্রচুর কোশ্চেন আসে, যে বলবে নিচের কোনটি প্রভাবক বিষ, মনে রাখবা আর্সেনিক অক্সাইড, এই উদাহরণটা বেশি আসে। আশা করি ক্লিয়ার। এরপর আমাদের কী কী লাগবে, এরপর আমাদের এই জিনিসটা একটু শিখে নেবা যে প্লাটিনাম সম্পর্কে 2টা তথ্য জানবা। মনে রাখবা প্রথমত এটা হচ্ছে কি বায়ু দূষণ প্রতিরোধক যোদ্ধা, এবং এটা অটোমোবাইলে ক্যাটালাইটিক কনভার্টারে কী হয়, ব্যবহৃত হয়, এটা জানলে হবে। এরপর আমাদের কী কী জানা লাগবে একটু খেয়াল করো। এই তো মনে রাখবা সাম্যাবস্থায় তোমার কিউসি আর কেসি কী হয়, সমান হয়। আর এই কোশ্চেনটা বারবার আসে, যে বলবে সাম্য ধ্রুবক ও হার ধ্রুবক এদের উপর কার প্রভাব বিদ্যমান, মনে রাখতে হবে অনলি তাপমাত্রা, আর কারো প্রভাব নেই, এটা জানলে হবে এখান থেকে। এছাড়া আমাদের কী কী জানা লাগবে ভাই সব কিছু দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু কষ্ট করে জাস্ট একটু মনোযোগ দাও, এতটুকু। এই তো আমাদের কেসি আর কেপি থেকে প্রচুর কোশ্চেন আসে। প্রথমত তোমরা এই জিনিসটি মনে রাখবা যে কেসি আর কেপির মান 0 বা অসীম হতে পারে না। আর তোমরা এই সমীকরণটা একটু মুখস্থ করতে হবে ভাইয়া, একটু মুখস্থ করতে হবে, মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে তোমার বিভিন্ন টাইপের এমসিকিউ আসে এই সমীকরণ দিয়ে, বুঝছো? আর তোমরা এটা মনে রাখবা উৎপাদক বিক্রিয়কের মূল সংখ্যা সমান হলে ডেল এন কত হয়, 0 হয়। আর কেপি আর কেসি মান কী হয়, 1 হয়, এবং তাদের মানটা কত হয় ভাইয়া, 1 হয়। এই জিনিসটা একটু জানা রাখবা, খুবই ইম্পর্টেন্ট জিনিস ভাইয়া। অনেক কিছু আসলে আমাদের বই নেই, তবু আমাদের কী করতে হবে, শিখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় বারবার আসে। এরপর আমাদের আসতে হবে এই যে পানির আয়নিক গুণফল, এখান থেকে কী কী জানতে হবে একটু খেয়াল করো। এখান থেকে আমাদের জানতে হবে যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিশুদ্ধ পানিতে এই যে H2O এর আয়নিক গুণফল কত, এবং H3O+ বা OS- এর আয়নিক গুণফল কত। আমি মানটা লিখে দিচ্ছি, তোমার মানটা একটু দেখে নিবা। এছাড়া কী কী জানতে হবে একটু খেয়াল করো। এই তো আমাদের অসওয়াল্ডের লৌগিকরণ সূত্রটা জানতে হবে, অবশ্যই জানতে হবে। মনে রাখবা এই লৌগিকরণ সূত্র কি, আমি এখানে শর্টকাটে লিখে দিয়েছি। মৃদু অম্ল ও ক্ষারকের বিয়োজন মাত্রা তোমার মোলার গণমাত্রার বর্গমূলের কি ব্যস্তনুপাতিক। আর তোমাকে কোশ্চেন করবে অসওয়াল্ডের লৌগিকরণ সূত্র কাদের ক্ষেত্রে প্রযোজ্য, মনে রাখতে হবে শুধুমাত্র দুর্বল তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রযোজ্য। এই জিনিসটা অবশ্যই শিখতে হবে, বুঝছো ভাইয়া? আসো, আর আমাদের কী কী লাগবে একটু খেয়াল করো।
এরপর ভাইয়া আমাদের এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে ভাইয়া, প্রচুর কোশ্চেন আসে যে অম্লত্ব আর ক্ষারকত্ব। এই তো ভাইয়া অম্লত্ব আর ক্ষারকত্ব থেকে প্রচুর কোশ্চেন আসে। ভাই কী টাইপের কোশ্চেন আসে একটু দেখিয়ে দেন। ভাই দেখিয়ে দিচ্ছি। তোমাকে বলবে ভাইয়া H3PO4 এটার ক্ষারকত্ব কত, মনে রাখবা এটা ক্ষারকত্ব হচ্ছে 3। এখান থেকে ভাইয়া তুমি ক্ষারকত্বের জন্য এটা মনে রাখবা আর এটা মনে রাখবা। মনে রাখবা এটা ক্ষারকত্ব কত ভাইয়া 3, আর এটা ক্ষারকত্ব কত ভাইয়া 2। এই জিনিসটা শিখলে হবে। আর অম্লত্বের জন্য শুধুমাত্র এটা মনে রাখো Al2O3, এটা অম্লত্ব কত, এটা অম্লত্ব হচ্ছে ভাইয়া 6। আর ভাইয়া এটা মনে রাখো যে পিএস প্রতীকটা কে দেন, বিজ্ঞানী সোরেনসেন। আর তোমাকে এখান থেকে বিভিন্ন জিনিসের পিএস মানটা কী করতে হবে, মুখস্থ করতে হবে। যে NOS এটা পিএস কত, মনে রাখবে এটা পিএস হচ্ছে কত ভাইয়া 14। হাউসল্যান্ড অ্যামোনিয়া এটা পিএস কত 11.9। মিল্ক অফ ম্যাগনেসিয়া এটা পিএস কত 10.5। বেকিং সোডা এটা পিএস কত 8.5। এখান থেকে জাস্ট এই মানগুলো একটু শিখলে হবে, আর শিখা লাগবে না। তুমি গাধার মতো সবগুলো শিখলে ভাই মুখস্থ হবে না, জাস্ট এগুলো শিখো, এগুলি বারবার আসতেছে। এরপর কী কী লাগবে আমি দেখিয়ে দিচ্ছি, একটু আসো। এরপর তুমি একটু কষ্ট করে এখান থেকে তোমরা কষ্ট করে পিএসএ ম্যাথগুলো দেখবা ভাইয়া। পিএসএর ম্যাথগুলো প্রচুর ইম্পর্টেন্ট। পিএস থেকে ম্যাথ অবশ্যই আসে। আর তোমরা কীভাবে একদম মিনিটের মধ্যে পিএসএ ম্যাথগুলো সমাধান করবা, আমি এই জন্য ইউটিউবে একটা ভিডিও আপলোড করেছি, 4 থেকে 5 মিনিটের ভিডিও, একদম শর্টকাট টেকনিকগুলো দেখিয়ে দিয়েছি। পিএসএর মানে ম্যাথগুলো কীভাবে সলভ করতে হয়। পিএসএ ম্যাথগুলো থেকে এবার একটা কোশ্চেন আসতে পারে, আসার সম্ভাবনা ভাইয়া 90%। জাস্ট তোমরা এগুলো প্র্যাকটিস করবা, বুঝছো। এছাড়াও আসো তোমাদের কী কী লাগবে। এরপর তোমাদেরকে বাফার দ্রবণটা পড়তে হবে। মনে রাখতে হবে মানুষের রক্তের পিএস কত 7.4, এই জিনিসটা অবশ্যই জানতে হবে। এরপর তোমাকে শিখতে হবে অম্লীয় বাফার দ্রবণ কোনটা, ক্ষারীয় বাফার দ্রবণ কোনটা। এই এক্সাম্পলগুলো একটু মনে রাখবা কষ্ট করে ভাই, বুঝছো। আসরি ক্লিয়ার। এরপর তোমার কী কী লাগবে ভাই দেখিয়ে দিচ্ছি, একটু খেয়াল করতে হবে তোমাকে জাস্ট। এই তো ভাইয়া তোমাকে বিভিন্ন জিনিসের পিএস মানটা একটু শিখতে হবে ভাই, এখানে নোট করে দিয়েছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, একটু কষ্ট করে এগুলো একটু শিখতে হবে। তোমাকে বলবে সাবানের পিএস কত, মনে রাখতে হবে 7 থেকে 8। শ্যাম্পুর পিএস কত 5 থেকে 7। এভাবে তোমার পিএস মানটা খুবই ইম্পর্টেন্ট, তুমি এগুলো একটু শিখে নাও ভাই, দেখিয়ে দিচ্ছি কোনগুলো ইম্পর্টেন্ট। এগুলো একটু কি বেশি ইম্পর্টেন্ট। আর যারা মনে রাখতে না পারো তারা স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। মানে আছে ইম্পর্টেন্ট বলতে গেলে তোমার 60% ইম্পর্টেন্ট, এতটাও ইম্পর্টেন্ট না। আর তোমরা মনে রাখবা যে রক্তের মধ্যে 3 ধরনের কী থাকে, বাফার থাকে, প্রোটিন, ফসফেট আর বাইকার্বনেট। এই 3টা বাফারের নাম কী করে রাখবা, মুখস্থ রাখবা, একদম মুখস্থ রাখবা, কখনো ভুল করা যাবে না, বুঝছো ভাইয়া। আর এখান থেকে আমাদের তেমন কোনো ইম্পর্টেন্ট জিনিস নেই, আমরা প্রায় অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়িয়ে দিয়েছি, তোমাদেরকে যা যা লাগবে সবগুলো বলে দিয়েছি। তো এ হচ্ছে ভাইয়া আমাদের আজকের সাজেশন। ভাই চেষ্টা করেছি তোমাদেরকে আসলে একদম পূর্ণাঙ্গ একটা সাজেশন দেওয়ার জন্য, যাতে তোমরা এই সাজেশনটা দেখে উপকৃত হতে পারো। দেখো ভাইয়া আমি যা যা দিয়েছি তুমি অবশ্যই এই ইনফরমেশনগুলো অবশ্যই শিখতে হবে, অবশ্যই শিখে এগুলো তারপরে পরীক্ষা হলে যেতে হবে। এগুলো ছাড়া ভাই পরীক্ষা হলে যেয়ে কোনো লাভ নেই। এগুলো শেখার পর তুমি অবশ্যই হাজাইন আকসারের বইয়ে এমসিকিউগুলো বেশি প্র্যাকটিস করবা, বুঝছো। এছাড়া তোমরা এসপেক্ট সিরিজের যে গাইড আছে ওইখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো, এমসিকিউ অবশ্যই প্র্যাকটিস করবা। তবে এমসিকিউ প্র্যাকটিসের আগে এই ইনফরমেশনগুলো অবশ্যই কী করবা, প্র্যাকটিস করবা। আর যারা এই ভিডিওটা এত কষ্ট করে দেখেছো তাদের সকলকে ধন্যবাদ। তোমাদের সকলের জন্য দোয়া করি যাতে তোমরা ইনশাল্লাহ গুচ্ছতে একটা সিট কী করতে পারো, নিশ্চিত করতে পারো। আর যাদের কাছে ভাইয়ের ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই ভাইয়ের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, কারণ ভাইয়ের তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করতেছি। ইনশাল্লাহ ভাইয়ের চেষ্টা করবো পরবর্তী সকল বিষয়ের সাজেশন আপলোড করার জন্য। ইতিমধ্যে ভাইয়ের চ্যানেলে ভাইয়া ইংলিশের সাজেশনটাও দিয়ে দিয়েছি, তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফেজ।